সায়েমের কথা শুনে খেয়ার রাগ লাগলো। রাগে গা পিত্তি একেবারে জ্বলে উঠল। ও কি সর্বক্ষণ শুধু স্লিপ কেটেই পড়বে নাকি? মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে নিজেকে সামলে নিয়ে গোসল শেষ করে মেরুন রঙের একটা 3 পিস পরেও বের হলো। খেয়া বের হতেই দেখে সায়েম আর দেরি করলো না। সায়েম পড়ার টেবিলের ওপর নিজের চশমা আর ঘড়ি রেখে ওয়াশরুমে ঢুকলো। খেয়া খাটের কোণে বসে চুল থেকে ভেজা গামছাটা খুলে নিল। চুলগুলো নামমাত্র মুছে গামছাটা আলচেমি করে চেয়ারের ওপর রেখে কোমর চেপে মনে মনে হাঁ হুতাশ করতে লাগলো। একদিন এইভাবে আচার খেতে খেতেই আমার মরণ হবে, আমি 100% শিওর। গোসল করতে সায়েম বড় জোর 5 থেকে 8 মিনিট সময় নিল। ওয়াশরুম থেকে যখন বের হলো, ওর পরনে কালো শার্ট আর জিন্স, শার্টের ওপরে 2টো বোতাম খোলা, চুলে হালকা পানি, হাতে গত রাতের পরিধেয় সব পোশাক দলা পাকিয়ে রাখা। খেয়ে এতক্ষণ কোমর ধরে মুখ কুচকে বসে থাকলেও সায়েম বের হলে আবার সুস্থ থাকার অভিনয়ে লেগে পড়ে। সায়েম ব্যাগে দলা পাকানো জামাকাপড়গুলো ঢুকিয়ে চুলে একবার তোয়ালে ডলে খেয়াকে প্রশ্ন করল, তোয়ালেটা কোথায় মেলবো? এই রুমে তো বারান্দা নেই দেখছি। খেয়ার সরাসরি চোখ পড়ল শার্টের ওপর 2টো বোতাম খোলা থাকায় সায়েমের চওড়া বুকে। সেকেন্ড খানিক তাকিয়ে থেকে তারপর চোখ সরিয়ে ঢোক গেলে একটু ইতস্তত করে বলল, বেড়ে উঠে পর্দার স্ট্যান্ডে একটু কষ্ট করে মেলে দিন। সায়েম খেয়ার দৃষ্টি বুঝল, দ্রুত শার্টের বোতাম লাগাতে লাগলো। খেয়া সায়েমের হাফ মিনিটেই ধরে ফেলল। নাকের পাটা ফুলে ওঠে তার। অন্যদিকে মুখ ঘুরিয়ে মনে মনে সায়েমকে শত শত বকা দিতে দিতে বিড়বিড় করে, শালা ভণ্ড কষাই, একদিন তো নিজে শার্ট খুলবি রে, তাহলে এখন এরকম ঢং করার মতো কি হয়েছিল? আমি কি গিলে খেয়ে ফেলেছি তোকে, নাকি তুই মেয়ে আর আমি একটা বখাটে ছেলে যে তোর দিকে বদনজর দিচ্ছি? স্যাম শার্টের বোতাম লাগিয়ে খেয়াকে প্রশ্ন করল, শুকাবে? আমি কিন্তু যাওয়ার সময় টাওয়াল নিয়ে যাব। খেয়ার রাগ কমাতে বড় বড় করে শ্বাস নিল। মেঝের দিকে তাকিয়ে বলে, যতটুকু শুকাবে শুকাক, পানি ছড়লেও ভালো। বেশি ভেজে থাকলে যাওয়ার সময় আমি না হয় মায়ের কাছ থেকে একটা পলিথিন এনে দেব। স্যাম খাটে উঠে পর্দার স্ট্যান্ডে তোয়ালেটা মেলে দিল। চোখে চশমাটা গলাতেই ও লক্ষ্য করল খেয়া ব্যবহার করা ভেজা গামছাটা চেয়ারের উপরই দলা পাকিয়ে রেখে দিয়েছে। ও আর কিছু না বলে কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়াই আবার খাটে উঠে গামছাটা সুন্দর করে মেলে দিল। স্যামের এই কাজে খেয়া ভীষণ লজ্জা পেয়ে গেল। আমতা করে বলল, একটু পরে আমিই করতাম তো। স্যাম পেট থেকে নেমে আয়নার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে মাথার চুল ছাড়তে ছাড়তে বলল, আপনার আজকে সারাদিন বেড রেস্টে থাকা উচিত। ব্যথা অতটা নেই আমার। আপনি মিথ্যে বলছেন। খেয়ে একদম থতমত খেয়ে গেল। স্যাম চশমার ফ্রেমটা আঙুল দিয়ে একটু ঠেলে দিয়ে আয়নার দিকে তাকাতে গম্ভীর গলায় বলল, এবার রুম থেকে বের হওয়া উচিত। খেয়া বাধ্য হয়ে মাথা নেড়ে স্যামের আগে আগে ঘর থেকে বের হলো। মনের জোরে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করছেও। ড্রয়িং রুমে স্যামের মামা আর খেয়ার বাবা সোফায় বসে গল্প করছিলেন। স্যাম খেয়ার পেছন পেছন বের হয়ে ভদ্রতার খাতিরে ওনাদের সাথে গিয়ে যোগ দিল। খেয়া ওনাদের উদ্দেশ্যে একটা ছোট সালাম ঠুকে সোজা কিচেনে চলে গেল এবং কবিতা সরকারকে টুকটাক কাজে সাহায্য করতে লাগলো। কবিতা সরকার মেয়ের হাবভাব ধরে ফেললেন, গণ্ডগোল আছে একটা। খেয়া শুরুতে বলতে না চাইলেও চেপে ধরার পর মশারি টানাতে গিয়ে পড়ে যাওয়ার কথা বলতেই খেলো মায়ের কাছে এক পাঁচ খেয়ে ধমক। আর কাজ করতে হলো না ওকে। রান্নাঘরের এক কোণে বসে ওর বাকিটা সময় কাটলো কোমরে গরম পানির ছ্যাঁকা দিয়ে। ঘড়ির কাঁটায় 9টা ছুঁই হতেই সবার নাস্তা করা শেষ। ব্রেকফাস্ট পর্ব চুকিয়ে স্যাম আবার খেয়ার রুমে এলো নিজের গোছগাছ ছাড়তে। ওর পেছন পেছন খেয়াও একটা পলিথিন হাতে ঘরে ঢুকলো। স্যাম আধা শুকনো তোয়ালেটা পলিথিনে ঢুকিয়ে পলিথিনটা ব্যাগে পুরে ব্যাগের চেন টেনে খেয়ার দিকে তাকালো। বসুন, কিছু কথা আপনাকে জানানোর আছে। খেয়া স্যামের মুখোমুখি বসলো। স্যাম ধীরে সুস্থে বলল, যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দাম্পত্যে যাতে খারাপ প্রভাব না পড়ে, কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, তাই আমি আমার সম্পর্কে কিছু কথা আপনাকে শুরুতেই বলে রাখছি। খেয়া চোখ পিটপিট করে, কী এমন কথা যার জন্য দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়তে পারে? খেয়া মাথা খাটিয়ে বের করলো, প্রেম, প্রথম ভালোবাসা রিলেটেড কথা অবশ্যই। কোনো কারণে খেয়া কি এই লোকের দ্বিতীয় বউ নাকি? খেয়া ঢোক গিলল। স্যাম গলা খাকারি দিয়ে বলে, আমার এগুলো না বললেও হয়তো চলতো। সম্পর্কের শুরুতে এগুলো না বললেও ক্ষতি কিছু হতো বলে আমি জানি না, তবে অন্য কারো কাছ থেকে শুনলে আপনার মনে নেগেটিভ চিন্তার উদয় হতেই পারত। এই ভণ্ড কষায় আসল কথা না বলে শুধু জল ঘোলা করছে। খেয়া অধৈর্য হয়ে উঠল মনে মনে। স্যাম চোখে চশমা ঠেলে
মুখ খুলবে ঠিক তখনই ঘরের দরজার সামনে হাজির হলো খেয়ার দাদি রাহেলা বানু, সাথে তটিনী আর তাহসিন। রাহেলা বানু দরজার মৃদু শব্দে বাড়ি মেরে হাসি মুখে জিজ্ঞাসা করল, আসতে পারমো? যা। খেয়ার আর শোনা হলো না। বিছানায় হাতে ভর দিয়ে খেয়া উঠে দাঁড়ালো। মুখ বাঁকিয়ে বলে, জি আসেন। এত কষ্ট করে ও ঘর থেকে এ ঘরের সামনে এসেছেন, রুমে না ঢুকতে দিলে তো বেশ বড়ই ক্ষতি হয়ে যাবে। তটিনী, তাহসিন, রাহেলা বানু ঢুকলো। রাহেলা বানু তটিনীর মুখে হাসি। খেয়া ওদের হাসি দেখে মনে মনে চোখ মুখ খিচে বলল, আল্লাহ মাবুদি জানেন এরা এখন আবার কি নতুন আকাম করে। সাইম অবশ্য দাদিকে দেখেই মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে সালাম দিল। রাহেলা বানু সায়েমের মুখোমুখি বিছানায় বসে বললেন, আমার শরীরে কিন্তু বহুত রোগের বাসা ভাইজান। এখন আমার নাতিন জামাই যখন ডাক্তার, আমার চিন্তা কিসের? আমি এখন একটু আধটু অসুস্থ হইলেই তোমারে কল দিয়ে বসবো, একটু বিরক্ত হইলে চলবো না, ঠিক আছে? স্যাম হাসি মুখে উত্তর দিল, কোনো সমস্যা নেই দাদি, আপনার যখন ইচ্ছে আমাকে কল করবেন, আমি ফ্রি থাকলে অবশ্যই রিসিভ করব। তাহসিন চট করে বলে, রিসিভ করতে না পারলে? স্যাম তাহসিনের দিকে তাকিয়ে বলে, ফ্রি হয়ে কল ব্যাক করব, ততক্ষণে তো আমি মইরাই যাবো। এইসব বলবেন না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আপনি আরও অনেক বছর হেসে খেলে বাঁচতে পারবেন। আল্লাহ না চাইলে কারোরই ক্ষমতা নেই কিছু করার। রাহেলা বানু সায়েমের জবাবে বেশ খুশি হলেন। এবার খেয়ার দিকে ইশারা দিয়ে মিটিমিটি হেসে জিজ্ঞাসা করলেন, আমার নাতিন কেমন, পছন্দ হইছে? সায়েম একবার খেয়ার দিকে তাকালো। খেয়ার লজ্জায় চোখ নামিয়ে নিল। সায়েম চোখ সরিয়ে দিয়ে দাদির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, জি ভালোই। নাতিন আমার ভালোই, তবে ওই একটু আউলা প্রকৃতির আর কি। দাদির এই মন্তব্যে সায়েম নিঃশব্দে হাসল। খেয়ে এবার তটিনীর দিকে কটমট চোখে তাকিয়ে ইশারা করলো দাদিকে থামানোর জন্য। তটিনী বোনের চোখের ভাষা বুঝে দাদির কাঁধে হাত রেখে বলল, দাদি তুমি একটু চুপ করো তো, আমরা এসেছি ভাইয়ার কাছে থেকে মোটিভেশন নিতে, আর তুমি শুরু করলে অন্য আলাপ। আচ্ছা তোরাই কথা বল। রাহেলা বানু নিজের হাতের মুঠোতে এতক্ষণ যাবৎ ধরে রাখা বাটন ফোনটা সায়েমের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার নাম্বারটা দাও তো ভাইজান, মাঝে ব্যথা করলে কল করবো। ডাক্তার হয়ে দাদি শাশুড়ির সেবা করবা না তো কার সেবা করবা? সায়েম দাদির হাত থেকে ফোন নিয়ে ওনার ফোনে নিজের নাম্বারটা সেভ করে দিল। রাহেলা বানু অমনি ফোনটা নিয়ে রুম থেকে বিদায় নিলেন। দাদি যেতেই সেই জায়গাটাতে দখল করলো তটিনী। ও উৎসাহী গলায় বলল, ভাইয়া আপনার কাছ থেকে আমার মোটিভেশন লাগবে। কেমন মোটিভেশন? এই মেডিকেল লাইফে টিকে থাকার মোটিভেশন। সাইম একটু মনে করার চেষ্টা করে বলল, তুমিই তো মনে হয় এবার মেডিকেলে চান্স পেয়েছ, তাই না? মাম্মার মুখে এমন কিছু শুনেছিলাম। জি ভাইয়া। কোন মেডিকেল? সলিমুল্লাহ মেডিকেল। সাইম বেশ অবাক হয়ে বলল, তাই নাকি? আমার ছোটো ভাইও তো এবার সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে। সাইমের কথায় তটিনী, খেয়ে আর তাহসিন তিনজনই অবাক হলো। তটিনী জিজ্ঞেস করলো, ওনার মেরিট পজিশন কত দুলা ভাই? 399। তোমার? আল্লাহ, আর আমার 402। হোয়াট আ কোইন্সিডেন্স। তাহসিন পাশ থেকে বলল, আপনার ভাই মেবি কালকে আসেননি। সাইম তাহসিনের দিকে তাকিয়ে বলল, না, কাল সকালে ওর হঠাৎ করে বেশ জ্বর এসেছিল, তাই আর আসতে পারেনি। তটিনী চটপটে গলায় বলল, একদিন ওকে নিয়ে আসবেন আমাদের বাসায়, ক্লাস শুরু হওয়ার আগে ফিউচার ক্লাসমেটের সাথে একটা জমজমাট আড্ডা দেওয়া যাবে। আচ্ছা দেখব। সাইম সায় দিল। খেয়ে এতক্ষণ একপাশে চুপচাপ দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিল। তটিনী ফের সাইমকে জিজ্ঞাসা করল, ভাইয়া মোটিভেশন কিন্তু দিলেন না। আগে ক্লাস শুরু হোক, মেডিকেল লাইফের নিষ্ঠুর বাস্তবতা যখন দেখবে, নিজে ক্যাচ করতে পারবে, তখন কিভাবে টিকে থাকতে হয় তা আপনি শিখে যাবে। না পারলে আমি আছি হেল্প করার জন্য, সমস্যা নেই, তবে আগে ক্লাস শুরু হোক। তটিনী মাথা দুলিয়ে সায় দিল, ওকে ভাইয়া। আপনি কি হলে থাকতেন? জি, প্রথম 4 মাস হলে ছিলাম, পরে কয়েকজনের সাথে ভালো বন্ডিং হয় সবাই মিলে একটা ফ্ল্যাটে মেসের মতো করে থেকেছিলাম। তাহসিন অবাক হয়ে বলল, ঢাকায় নিজেদের বাসা থাকার পরেও হলে মেসে থাকতে হয়েছে? আমাদের বাসা থেকে সোহরাওয়ার্দী মেডিকেল অনেক দূরে, প্রতিদিন এখান থেকে ক্লাস ওয়ার্ড মেনটেন করে আসা যাওয়া করা অসম্ভব হয়ে পড়তো, তাই মেসে থাকা ছাড়া উপায় ছিল না। তটিনী মুখ কুঁচকে বলল, উফ কি প্যারা। তুমি কি করবে ভেবেছ? তোমাদের বাসাও তো পুরান ঢাকা থেকে বেশ দূরে। স্যাম জানতে চাইল। সেটাই তো ভাবছি, ক্লাস শুরু হোক, তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। স্যাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে সলিমুল্লাহর মেয়েদের হলের অবস্থা
কিন্তু বেশ শোচনীয়। কখনো পানি থাকে না তো কখনো কারেন্ট থাকে না। তাহসিন বলল, হল তো কলেজের ভেতরেই, তাই না? ছোট আপ্পির ভর্তির দিন দেখেছিলাম। হ্যাঁ, মেয়েদেরটা ভেতরেই, ছেলেদেরটা হল বাইরে। আপনার ভাইও কি তাহলে আপনার মতো হলে বা মেসে থাকবে? তটিনী জানতে চাইল। হ্যাঁ, ওটা কিছু করার নেই। লাইফ মানেই তো স্ট্রাগল। মেডিকেল লাইফ মানে তো আরও। তাহসিন এবার তটিনীকে কোনোই দিয়ে একটা খোঁচা দিল। তটিনী অমনি সাইমকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমাদের এই ছোট ভাই তাহসিন এবার এসএসসি পরীক্ষা দিল। স্যাম তাহসিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ জানি। ও নটরডেমে এক্সাম দেবে কিনা তা নিয়ে খুব কনফিউজড। আপনার কি মনে হয় পরীক্ষা দেওয়া উচিত? খেয়া এতক্ষণ পর কপাল কুঁচকাল। ও নিজের দিনে 100 বার করে এই ছেলেকে বলে নটরডেমে এক্সাম দেওয়ার জন্য পড়াশোনা করতে। তখন ওর কথার কোনো দামই নেই। আর এখন সাইম সাহেবের কাছে এসে গাইডলাইন নেওয়া হচ্ছে। খেয়া এত ফেল না। প্রাইভেটে পড়ে বলে কি ওর কোনো দাম নেই? সাইম যাক শুধু। ওকে দাম না দেওয়ার জন্য চাপড়ে যদি তাহসিনের পিঠের ছাল না তুলেছে, তবে খেয়ার নিজের নাম বদলে ফেলবে। স্যাম বলল, আমি নিজে এনডিসির স্টুডেন্ট ছিলাম, সো আমি অবশ্যই সাজেস্ট করব পরীক্ষাটা দেওয়ার জন্য। না টিকলে দেন, সেন্ট জোসেফ তো আছি সেকেন্ড অপশনে। তাহসিন বলল, বড় আপ্পিও অবশ্য বলেছে এক্সাম দিতে। জানেন ভাইয়া, বড় আপ্পি আমাকে অনেক গাইডও করে। ওর কাছে বায়ো ক্যাম্প পড়েছে এসএসসির জন্য। ছোট আপ্পিও বড় আপ্পির গাইডলাইনে চলে। কথাটা শুনে স্যাম খেয়ার দিকে তাকালো। খেয়ার স্যামের আবারও চোখাচোখি হলো। স্যাম মাথা দুলিয়ে বলল, ওর কথা শুনবে, ও তোমাদের ভালো অ্যাডভাইসে দিবে। বড় আপ্পি আসলে জীবনে নিজে ধরা খেয়ে খেয়ে আমাদের জীবনটাকে সহজ করে দেয়। তটিনী বেশ রসিয়ে বলল। খেয়ে আর সহ্য করতে না পেরে তটিনীর মাথায় হালকা একটা চাঁটা মেরল। তটিনী হেসে মাথা ডলতে ডলতে বলে, মিথ্যা তো বলিনি কিছু। তুমি প্রতি পদে পদে নিজে ভুল করে আমাদের ওগুলো করতে বারণ করো, আর আমরা বেঁচে যাই। স্যাম বলল, পরিবারে বড় কেউ থাকলে আসলে এমনই হয়, ছোটরা বেঁচে যায়। অনেস্টলি আমার বড় ভাইয়া যতটা সাফার করেছে, আমরা আর এক ভাই বোনও ততটা সাফার করিনি। তাহসিন কথার তালে তালে বলে, বড় আপ্পি দুবার মেডিকেল এক্সাম দিয়েও চান্স পায়নি, তবে ছোট আপ্পিকে নিজের সেই ভুল আর অভিজ্ঞতা দিয়ে গাইড করেছে বলেই তো ছোট আপু আজ টপ মেডিকেলে চান্স পেয়ে গেল। সবই বড় আপ্পির দয়া। কথার এই মোড়ে এসে খেয়া চরম বিরক্ত বোধ করলো। ও মুখ দিয়ে একটা চসূচক শব্দ করতেই তাহসিন একটু দমে গিয়ে চুপ করে গেল। খেয়াকে ওর মেডিকেল এক্সাম নিয়ে কিছু বলা যায় না বলেও খেপে যায়। তটিনীও বুঝলো। এরপর ওদের দুলাভাইয়ের সাথে টুকটাক অন্য প্রসঙ্গে আলাপ করতে করতে বাইরে থেকে সায়েমের ছোটো মামার ডাক পড়ল। ওদের আড্ডা ওখানেই শেষ হয়। সায়েম দম ছাড়ে। কত কথা বলে ফেলল, উফ। সায়েম আর ওর মামা চলে যাবেন এখন। যাওয়ার আগে সায়েমের মামা খেয়ার হাতে একটা খাম গুজে দিলেন, যাতে 5,000 টাকা ছিল। ওটা দেখা মাত্রই তটিনী আর তাহসিন মনে মনে কী কী খাবে তার একটা লম্বা ফর্দ বানিয়ে ফেলল। সায়েম আর ওর মামাকে বিদায় জানাতে দাদের খোঁজাখুঁজিতে খেয়া একদম নিচ পর্যন্ত নামতে হলো। সায়েম যদিও নিষেধ করেছিল, বারবার লাগবে না বলেছিল, কিন্তু রাহেলা বানু এমন করে গো ধরে বলেছিলেন, খেয়া না নেমে পারল না। 3 তলা থেকে সিঁড়ি ভেঙে নিচে নামতে গিয়ে ব্যথার উপর কোমরের 12টা বেজে গেছে। থেমে থেমে মুখ কুঁচকে অনেক কষ্টে নেমেছে। মুখে স্পষ্ট ব্যথার ছাপ ছিল। স্যাম আর চোখে পুরো ব্যাপারটাই লক্ষ্য করেছে। খেয়াদের বাসার ঠিক নিচেই একটা ফার্মেসি আছে। স্যাম মামাকে গাড়ির সামনে একটু অপেক্ষা করতে বলে সেখানে ঢুকে চট করে কিছু ওষুধ কিনে একটা কাগজের ঠোঙায় ভরে দেয়। ঠোঙাটা এগিয়ে দিল খেয়াকে। খেয়া হাত বাড়িয়ে ওষুধের প্যাকেট নিয়ে ভীষণ অবাক হয়ে প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। স্যাম পকেট থেকে মোবাইল বের করে তাড়া দেওয়ার ভঙ্গিতে বলল, আপনার নাম্বারটা দিন জলদি, লেট হয়ে গিয়েছে ভীষণ, মামা দাঁড়িয়ে আছেন। খেয়া একটু দূরে দাঁড়িয়ে থাকা মামা শ্বশুরের দিকে একবার তাকিয়ে স্যামকে নিজের ফোন নাম্বারটা বলল। স্যাম দ্রুত নাম্বারটা সেভ করে বলে, ফেসবুক আইডি। খেয়া স্যামকে স্পেলিং বলে দিতে স্যাম ওর আইডি পেল। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে বলল, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, আর ওষুধের গায়ে লেখা আছে কোনটা কখন খেতে হবে। তারপর আমি আপনাকে গাড়িতে উঠে টেক্সট করে বলে দেব। দয়া করে নিয়ম মতো খেয়ে নেবেন, ব্যথাটা অনেকটাই কমে যাবে আশা করি। তারপরও না কমলে দয়া করে লজ্জা না পেয়ে আমাকে জানাবেন, একটা এক্সট্রা করাতে হবে। অসুখ বিসুখ হেলাফেলা করার জিনিস নয়। খেয়া তীব্র লজ্জা আর সংকোচ নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সাইম ওকে থামিয়ে দিয়ে বলল, দয়া করে লজ্জা অস্বস্তি বোধ থেকে আর বানিয়ে মিথ্যা বলতে যাবেন না। মানুষ কীভাবে আছাড় খেলে কোথায় কতটা ব্যথা পায় সে বিষয়ে একজন ডাক্তার হিসেবে আমার যথেষ্ট ভালো ধারণা আছে। খেয়ে এবার পুরো বোবা হয়ে গেল।
মিথ্যাই বলতে যাচ্ছিল। সাইম কী করে আগে আগে ধরে ফেলল। সাইম চোখের চশমা আঙ্গুল দিয়ে আরেকবার ঠিক করে নিয়ে বলল, নববিবাহিত দম্পতিরা তো একে অপরকে অনেক দামি দামি উপহার দেয়। আপনি না হয় ধরে নিন আমি আমার পক্ষ থেকে আপনাকে এই সামান্য কটা কোমর ব্যথার ওষুধটাই উপহার দিলাম। খেয়া ভদ্র মানুষের মতো দাঁড়িয়ে রইল। সাইম হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি রাতে কল করব। ওষুধ খেয়ে কেমন কাজ হলো তার একটা অনেস্ট রিভিউ দেবেন আমাকে। খেয়া মাথা নাড়ল। সাইম খেয়ার দিকে হাত বাড়িয়ে বলল, যাই তবে। খেয়া সাইমের হাতে হাত মেলালো, মাথা নাড়ল, ক্ষীণস্বরে বলল, সাবধানে যাবেন, পৌঁছে একটা কল দিয়েন। খেয়ার হাত ধরে সাইম উপর নিচ মাথা দুলিয়ে বলল, বাই। খেয়া ডানে বায়ে মাথা নাড়ে, বাই। সাইম ওভাবেই বলে, আল্লাহ হাফেজ। খেয়াও মাথা নিচু করে ওষুধের ঠোঙাটা বাঁ হাতে চেপে ধরে। সাইমের হাতের মুঠোয় বন্দি থাকা নিজের হাতের দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বলল, আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। সাইম এতক্ষণ পরে এসে খেয়ার হাত ছাড়ল। পকেটে হাত গুজে সামনের দিকে পা বাড়ালো। আর পেছন ফিরে খেয়ার দিকে তাকালো না, সোজা গাড়ির দিকে এগিয়ে গেল। মামা ভাগিনা দুজনে ব্যাকসিটে গিয়ে বসলো। ওদের গাড়ি চোখের সামনে থেকে দূরে চলে যেতেই খেয়া বিল্ডিংয়ের ভেতর ঢুকে ডান হাতের দিকে তাকিয়ে থাকে। সাইম কম করে হলেও 1 মিনিট ওর হাত ধরে দাঁড়িয়েছিল। খেয়ার গাল লাল হলো। খেয়া বিড়বিড় করে, শালা কষাই, হ্যান্ডশেক মানুষ এতক্ষণ ধরে করে। হাত যে ধরেছিল আর ছাড়ার নামই নিচ্ছিল না। এবার খেয়া বাম হাতের কাগজের ঠোঙাটার দিকে তাকালো। শেষমেশ কোমর ব্যথার ওষুধ নাকি ওর বিয়ের উপহার। শতরোগে ভোগা রোগী খেয়ার কপালে শেষে এটা লেখা ছিল, উপহার নাকি কোমর ব্যথার ওষুধ। ছ্যা, খেয়ার লজ্জায় আর অস্বস্তিতে চোখ খেঁচে নিল। ভাবতে লাগলো দূরে দাঁড়িয়ে থাকা বড় মামা না জানে ওদের এই কাণ্ড দেখে মনে মনে কী ভাবলেন। ওদের কথা না শুনলেও উনি তো স্পষ্টই সাইমকে ফার্মেসির ভেতরে ঢুকতে দেখলেন। তারপর কাগজের ঠোঙা নিয়ে খেয়ার কাছে আসতেও দেখলেন। ছি ছি ছি, বিয়ের পরের দিন সকালে কেউ মুরব্বীদের সামনে এভাবে নতুন বউকে ওষুধ ধরিয়ে দেয়। মামা যদি ভেবে বসে সাইম খেয়াকে আজে বাজে কিছু কিনে দিয়েছে। ছি ছি ছি, এটা নেতিবাচকভাবে নেওয়ার মতোই কাজ। খেয়া কিছুতেই এই কাজটাকে ইতিবাচক কাজ হিসেবে বিবেচনা করতে পারছে না। তাছাড়া খেয়া এখন এটা নিয়ে উপরে যাবেই বা কী করে। খেয়া জানে তটিনী এটা দেখলে তিলকে তাল বানিয়ে ওর মজা নেবে। মেয়েটার এমনিতেই মুখের লাগাম কম, তার মধ্যে কপালে জুটেছে একটা ঠোঁট কাটা দাদি। দাদির নাতনি দুজনে মিলে পান মুখে গুজে কোমর ব্যথা, ব্যথার ওষুধ এইসব নিয়ে শত শত আবোল তাবোল উদ্ভট কথা খেয়াকে খেপাতে খেপাতে ওর গোষ্ঠী উদ্ধার করবে। সময় এখন রাত 10টার কাছাকাছি। খেয়া বাধ্য স্ত্রীর মতো সাইমের দেওয়া ওষুধগুলো সময় মতো খেয়েছে, নাকি কোমরের ব্যথায় টিকতে না পেরে ভদ্রবনে গিয়ে টাইম টু টাইম ওষুধ খেয়েছে তা কেবল খেয়ে জানে। ওষুধ খাওয়ার পাশাপাশি মুভ লাগিয়েছে, সাথে গরম পানির শেকও দিয়েছে। সব মিলিয়ে কোমরের ব্যথা এখন অনেকটাই কম বলা যায়। গতকাল রাতের দিকে খেয়ার সব কাজিনরা চলে গেলেও আজ সন্ধ্যায় তারা দলবসহ আবারও খেয়াদের বাসায় এসে হাজির হলো। উদ্দেশ্য একটাই, তা হলো খেয়াকে ইচ্ছামতো পচানো। যে খেয়া একসময় ডাক্তারদের কষাই, গলাকাটা মাস্তান ইত্যাদি কুখ্যাত নামে ডেকে সকলকে বড় বড় জ্ঞান দিত, কথায় কথায় ব্যঙ্গ করত, আজ তাকে তার নিজেরই ফাঁদে ফেলার জন্য ওরাও ওত পেতে আছে। মূলত কবিতা সরকারের কড়া নির্দেশে বিয়ে ঠিক হওয়ার পর থেকে ওরা মুখে কুলো পেরেছিল, কারণ খেয়ার এগোতে লাগলে কখনো যে ও পাল্টি খেয়ে বিয়েটাই ভেঙে বসবে সেই ভয় ছিল সবার। তাই বিয়েটা হতেই এবং সাইম বিদায় নিতে ওরা আর দেরি করে না, সুযোগ বুঝে আজ সবাই চড়া হয়েছে। বর্তমানে খেয়া দাঁতে দাঁত চেপে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আর ওর ঠিক সামনেই বিছানায় বসে আছে রাহেলা বানু, ফুফাতো বোন নাহিদা, মাইদা, চাচাতো বোন বৃষ্টি আর ঘরের শত্রু বিভীষণ তটিনী। রাহেলা বানুর বয়স হলেও মুখের কথাবার্তা মাশাল্লাহ। খেয়া চোখ মুখ খিচে কাঁথার নিচে ওদেরকে দেখে বিশ্রী বিশ্রী কথাগুলো গিলছে। বিয়ে করলে যে এমন লাগামহীন কথা শুনতে হয়, আর ডাক্তার বিয়ে করব না বলে শেষে একজন ডাক্তারকে বিয়ে করলে যে এভাবে অপদস্থ হতে হবে, এটা যদি খেয়ে আগে জানতো তবে কিছুতেই এই বিয়েতে রাজি হতো না, কিছুতেই না। একদিকে কোমরের হালকা টনটনানি, অন্যদিকে এই পুরো বাহিনীর খোঁচানি, সব মিলিয়ে খেয়ার দম আটকে কোনো মতে পড়ে রইল। রাহেলা বানু কাঁথার উপর দিয়ে খেয়ার বাহুতে একটা খোঁচা মেরে বললেন, এই ছিঁড়ি ওঠ, কিসের ওষুধ দিছে জামাই, কইলি না তো। খেয়া কাঁথার ভেতর থেকে দাঁতের দাঁত চেপে জবাব দিল, আমার জামাই আমাকে যে ওষুধই দেখ না কেন, তোমার তাতে সমস্যা কী। রাহেলা বানু সহ ঘরের বাকিরা সবাই একসাথে হেসে উঠল। বুড়ি এবার খপ করে খেয়ার কাঁথাটা টেনে সরিয়ে দিয়ে বলল,
বাচ্চা কাচ্চা না হওয়ার ওষুধ খাইস না আবার ছেড়ি, পরে দেখবি বংশের বাতি জ্বলতো না। কথাটা শুনে খেয়ার কান ঝাঁঝা করে উঠল। ও চেঁচিয়ে বলল, বুড়ি চুপ করবে তুমি? বৃষ্টি পাশ থেকে টিপ্পনি কাটল, আপু ওঠো ওঠো, এত লজ্জা পাওয়ার ভান করতে হবে না, বিয়ে হলে একটু একটু রসিকতা সহ্য করতেই হয়। গায়ের ওপর থেকে কাঁথা পুরোপুরি সরিয়ে খেয়ে এবার খেকে উঠল। চুপ কর বেয়াদব, একদম চুপ। বড় বোনকে সম্মান দিতে পারে না, উনি আবার এসেছেন জ্ঞানের কথা শোনাতে। একদম আমার সামনে জ্ঞানের কথা বলবি না, কারো জ্ঞানের কথা সহ্য হয় না আমার। নাহিদ এবার একটু নড়েচড়ে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, তুমি না ছিলে সেরা ডাক্তার বিদ্বেষী? সেই তুমি শেষমেশ একজন ডাক্তারকে বিয়ে করতে রাজি হলে কিভাবে? মানে বিয়ে তো করেই ফেলেছ, কিন্তু বিয়ের জন্য হ্যাঁ বলার জন্য মনটা গলালো কী করে শুনি? খেয়ে এবার সোজা রাহেলা বানুর দিকে আঙ্গুল দিয়ে খ্যাক খ্যাক করে বলল, এই যে তোদের নানি, তোর মামা, মামি সবাই মিলে আমার ব্রেন ওয়াশ করেছে। রাহেলা বানু খ্যাক খ্যাক করে হেসে বলে উঠলেন, তোর নিজেরও তো মনে মনে ভালো লাগছিল, হেরা কস না কেন ছিঁড়ি? তারপর বাকি নাতনিদের দিকে তাকিয়ে চোখ টিপে বললেন, কালকে দেখছিস না ওর জামাই কত লম্বা চওড়া, স্মার্ট। মাইদা সংশোধন করে দিয়ে বলল, নানুমণি ওটা স্মার্ট হবে। ওই স্মার্টই কইতেছি আমি। স্মার্ট মানে যে সুপুরুষ লাগানো ওইটা। ওর জামাইও স্মার্ট। এমন বলারে কি কোনো মাইয়া মানুষ ফেরাইতে পারে? তোমরাই জোর করেছ, না হলে আমি শুরু থেকেই না বলে আসছিলাম। দেখতে লম্বা চওড়া সুপুরুষের মতো হয় গলিনি। রামেশার 2 হাত উল্টে বলল, ওয়েল আপু, স্বীকার করেই ফেলো, জিজু দেখতে ওয়েল গুড। ক্রাশ খেলে ভুল কিছু হবে না। চর খাবি আমার হাতে? মাইদা বলে, ওয়েল, আমি আপুকে বিশ্বাস করলাম। মেনে নাও যে আপুর কপালে ডাক্তার ভাইয়াই ছিল, তাই বিয়েটা হয়েছে। ডেস্টিনি, জাস্ট ডেস্টিনি, ব্যাস, ঝামেলা শেষ। কে আর রাগ সামলাতে না পেরে বলল, বাবা মার মুখের দিকে তাকিয়ে এক কথা বিয়েটা করে নিলাম। তারপরও তোরা আমাকে কত কথা শোনাচ্ছিস, যত সব খাইসটা। রাহেলা বানুর সামনের দিকের একটা দাঁত নেই, ফোকলা দাঁতে হেসে বললেন, এত চেতস গেল, শরীরের ব্যথায় মেজাজ গরম, জামাইরে লাগবো। খেয়া মুখ বিকৃত করে দাঁতের দিকে তাকালো। রাহেলা বানু সেই ফোকলা মুখে আবারও হেসে বলেন, থাক বাদ দে, নতুন নতুন একটু একটু ব্যথা করে, এটি কোনো ব্যাপার না, কয়েকদিন পর অভ্যাস হয়ে যাব। ঘরের ভেতর হাসির রোল বয়ে গেল। খেয়া কান লাল করে চেঁচিয়ে উঠল, বের হ তোরা, বের হও দাদি এখন এখান থেকে, নষ্ট বুড়ি একটা। একটানা বসে থাকতে থাকতে রাহেলা বানুর নিজের কোমরেও হয়তো ধরে গিয়েছিল। তাও বললেন, আমারে নষ্ট বানাইছে তোর দাদাই। দাদা ভালো মানুষ ছিল, তুমি খ্যাচ্চর যে। জামাইরে অনেক অপছন্দ। হ্যাঁ অনেক, রুম থেকে বের হওয়া এখন। জামাইরে এত তোর অপছন্দ হইলে আমারে দিয়ে দে। আমার জামাই তো বাইরটা আসছিল, লম্বা জামাই আমার মেলা পছন্দ। কচু দেব তোমায়, ভাগো সামনে থেকে। উনি লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ালেন, জায়গা, তুই আসলে ডাক্তারের সাথে একান্তে কথা বলার লাইগা আমার দাঁড়াইতাছোস তাই না? তাতে তোমার কি, খচ্চর বুড়ি। তো তিনি এতক্ষণ মজা দেখছিল, এবার সে বলল, আপুর কোমরে অনেক ব্যথা তো, তাই মেজাজটা মনে হয় পুরো চৈত্র মাসের রৌদ্রের মতো গরম। খেয়া তটিনের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই তটিনী রসিয়ে রসিয়ে আবারও একটা বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে বসল। খেয়ার মুখ চোখ গায়ের সর্বশক্তি দিয়ে তটিনীর মুখ বরাবর একটা কোলবালিশ ছুঁড়ে মারল। বাকিরা হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। লুইচ্চা বেয়াদব মেয়ে একটা, খেয়া হাঁপাতে হাঁপাতে বলল। নাহিদা কানে হাত দিয়ে তবা কাটার ভঙ্গিতে বলল, টনি, তোর মুখটা আসলে একটা সাংঘাতিক জিনিস, প্লিজ ওটা আবার বন্ধ কর। আরে আমি তো জাস্ট প্র্যাকটিক্যাল কথা বলছি। তটিনী হাসতে হাসতে লুটোপুটি খায়। খেয়ার তর্জনী উঁচিয়ে সে হুঁশিয়ারি দিল, সব কটা বের হও আমার ঘর থেকে এক্ষুনি। আরে তুমি বের করে দিলে আমরা আজ রাতে ঘুমাবো কোথায়? তোমাদের বাসায় রুম কম, তাসও নিজের রুম ছাড়বে না, দাদি সারা রাত কাশে, ঘুমাবো কোথায়? রামিসা নিরীহ মুখে জিজ্ঞেস করল। খেয়া দাঁতে দাঁত চেপে বলল, বিনা দাওয়াতে উটকো ঝামেলা সেজে চলে এসেছিস, আবার আমার রুমে থাকার চিন্তা, দূর হ সবাই। বৃষ্টি হাসতে হাসতে বলল, খেয়া আপু পুরো ক্ষেপে বোম হয়ে গেছে। তোমার কি দুলাভাইয়ের বুক চাই আপু মাথা রাখার জন্য? তুই কি আমার হাতে থাপ্পড় লাথি উষ্টা খেতে চাস? নাহিদা বলে উঠল, কেউ প্লিজ দুলাভাইকে একটা কল দে, ভাইয়া এসে একটু ঠান্ডা করুক ওকে। খেয়া আরও চেঁচামেচি শুরু করতেই তটিনী শয়তানি বুদ্ধি এটে সত্যি সত্যি সাইমের নাম্বারে কল চাপিয়ে দিল। তটিনী মোবাইল ঘুরিয়ে দেখালো, স্ক্রিনে জল জল করছে সাইম ভাইয়া লেখাটা।
খেয়া স্ক্রিনে সাইমের নাম দেখে কোমর ব্যথা কথা ভুলে গিয়ে ধপ করে উঠে দাঁড়ালো। ফোনটা কেড়ে নেওয়ার জন্য ও তটিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো দুই বোনের মাঝে তুমুল ধস্তাধস্তি। তটিনী ফোন হাতছাড়া করবে না, আর খেয়া ওটা কেড়ে নিয়েই ছাড়বে। ওদের এই কারাকারির মাঝে ফোনের অপর প্রান্ত থেকে সাইম কলটা রিসিভ করে ফেলল। খেয়া সেদিকে নজর দিতে তটিনী চট করে খেয়ার নাগালের বাইরে লাফিয়ে গিয়ে ফোন কানে চেপে ধরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি তটিনী, চিনতে পেরেছেন? খেয়ার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। ও হাত নেড়ে চোখ বড় বড় করে ইশারায় সাইমের কলটা কেটে দিতে বলল। তটিনী ওর ইশারাকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে খেয়ার দিকে তাকিয়ে বেশ মিষ্টি গলায় বলল, জি ভাইয়া, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে হয়েছে কি, আপুর কোমরের ব্যথাটা হঠাৎ খুব বেড়ে গেছে। বৃষ্টির নাহিদা আর রামিসা এবার হাসির বেগ সামলাতে না পেরে মুখে বালিশ চেপে ধরল। খেয়া পুরো থতমতো খেয়ে গেল। ওর কোমরের ব্যথা তো কমেছে, তটিনী অযথা এমন মিথ্যা কথা বলে বেয়াদবি করছে কেন? ভাবনার রেশ কাটার আগেই তটিনী ওপাশ থেকে সাইমের কথা শুনে বলল, জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ব্যথাটা খুব বেশি। আপু আপনার দেওয়া ওষুধগুলো তো খেয়েছে। একটু থেমে আবার বলল, জি, তাও কমেনি। ওদিকে বাকি তিনজন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। খেয়ে এবার বিছানা থেকে নেমে তটিনীকে আক্ষরিক অর্থেই তাড়া করল। ওর হাত থেকে ফোনটা এখনই কেড়ে না নিলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। কিন্তু তটিনীও কম যায় না। ও লাফিয়ে ঘরের অন্য কোণায় চলে গেল এবং মাথা নেড়ে দ্রুত বলল, জি আপু, এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, আপনি কথা বলবেন ওর সাথে? খেয়ার রক্তশূন্য চোখে তাকালো, চোখ রাঙিয়ে বোঝালো, এখনই যদি কল না কাটিস তবে তোর খবর আছে। তটিনী এবার খেয়ার একদম মুখোমুখি এসে ফোনের ওপর থেকে সাইমকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলল, এই নাও আপু, ধরো, ভাইয়া কথা বলবে। খেয়া চাইলো বটে কলটা কেটে দিতে, কিন্তু সাইম উপাস থেকে শুনছে, ও জানে এখন কেটে দেওয়াটা চরম অভদ্রতা হবে। অগতাও বাধ্য হয়েই মোবাইলটা কানে চেপে ধরল। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক করে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সাইমের শান্ত গম্ভীর অথচ চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। আপনার কোমর ব্যথাটা নাকি বেড়েছে? সাইমের প্রশ্নটা শুনেই খেয়া চোখ রাঙিয়ে দাঁতের দাঁত চেপে তটিনীর দিকে তাকালো। তটিনী চট করে চোখ সরিয়ে নেয়। খেয়া নিজের রাগ সামলে নিয়ে সাইমকে বলল, না, ওষুধ খেয়ে এখন অনেকটাই কমেছে। তটিনী যে বলল। সাইমের কথা শেষ করার সুযোগ না দিয়ে খেয়া তড়িঘড়ি করে বলল, না সত্যি কমেছে, ও আসলে ফাজলামো করে এমনটা করেছে। অপাশ থেকে সাইম গম্ভীর গলায় বলল, আমি আপনার নাম্বারে ফোন কল করছি, রিসিভ করুন। লা। খেয়া নিজের অসমাপ্ত কথাটা শেষ করতে পারল না, তার আগে সাইম ওপাশ থেকে কল কেটে দিল। সাইমকে তবে খেয়ার কথাটাকে পাত্তাই দিল না। অপমানে খেয়ার মাথাটা দপ করে জ্বলে ওঠে। সে ঘরে উপস্থিত নাহিদা, মাইদা, বৃষ্টি আর তটিনীর দিকে তাকিয়ে তীব্র গলা চেঁচিয়ে উঠল, বজ্জাতের ধাড়ি কতগুলো, সবগুলো এক্ষুনি বের হওয়ার রুম থেকে। তটিনী বুঝল বড় আপ্পি এবার ভীষণ চটে গেছে। পরিস্থিতি একটু হালকা করতে সে মুখে একটা জোরপূর্বক হাসি টেনে খেয়ার দিকে এগিয়ে এলো। রাগো কেন আপ্পি, আমরা তো একটু মজাই করছিলাম। ঠিক তখনই খেয়ার মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা অচেনা নম্বর থেকে কল এসেছে। খেয়া বুঝলো ওটা সাইমেরই নম্বর। রাগে ফুঁসতে থাকা খেয়া কলটা রিসিভ করলো না। সাইমকে ফোন দিয়ে এমন একটা মিথ্যে বলা কী ধরনের রসিকতা! সাইমের সাথে সম্পর্কটা যদি একটু সহজ হতো তাও কথা ছিল। তার সামনে এমনিতে কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, ওদের জন্য আবারও পড়তে হবে। সে এবার রুক্ষ গলা চেঁচিয়ে উঠল, সবসময় সব জায়গায় সবার সাথে ফাজলামো করা মানায় না। ফাতরামি করার একটা লিমিট থাকা উচিত। এতক্ষণ যে দাদিসহ সবাই মিলে কথাগুলো বলেছিলে, আমি কি রেগেছিলাম? কিন্তু ঠাস করে ওনাকে কল করতে গেলি কেন? ওনাকে ছাড়া কি এখন তোদের মজা করতে ভালো লাগে না? বেয়াদব কতগুলা, মেজাজটা খুব খারাপ করে দিল, ফালতু। তটিনী অপরাধীর মতো মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। কবিতা সরকার সোফার কাছেই ছিলেন। বড় মেয়ের এমন চিৎকার চেঁচামেচি ওনার কানে পৌঁছাতেই তিনি বেশ বিরক্ত হলেন। এই মেয়ের মাসের 30 দিনের মধ্যে 27 দিনই কাটে ছোটোগুলোর ওপর চেঁচিয়ে, তাও এই বাদরগুলোও শিক্ষা হয় না। অত মার বকা খাওয়ার পরেও ওকেই খোঁচাতে যাবে। তটিনী বোনের রাগের পারদ চরমে দেখে নরম সুরে বলল, সরি আপ্পি, আর কখনো এমন করব না। না, তুই বল আর কি কি করবি? তোদের ফাতরামির দূর কত দূর শুনি? তোকে সাইমকে কল দেওয়ার মতো এমন ফালতু কাজটা কে করতে বলেছিল?
কেউ বললেই তুই কল করে বসবি? আমার কোমরে ব্যথা আছে কি নেই সেটা তোকে এসে বলেছি? একটা স্বাভাবিক কথা তোরা স্বাভাবিকভাবে নিতে পারিস না? দুলাভাইকে ফোন দিয়ে মিথ্যা বলতে তোর রুচিতে লাগলো না? এত ফাতরা হয়েছিস কবে? তটিনী সহ বাকিরাও চুপ করে রইল। এখন কথা বলা মানে ঘরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো। খেয়ার চেঁচামেচি শুনে তাহসিন দরজার পর্দার আড়ালে লুকিয়ে ওদের কাহিনী শুনছে আর মজা নিচ্ছে। তটিনীকে খেয়ার হাতে মার খেতে দেখলে তাহসিনের ভীষণ ভালো লাগে। খেয়ার চিৎকার থামার কোনো লক্ষণ না দেখে কবিতা সরকার শেষমেশ টিকতে না পেরে খেয়ার ঘরে এলেন। পরিস্থিতি সামলাতে ওদের ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। খেয়াও আর সহ্য করতে না পেরে রেগে নাহিদা, মাইদা, বৃষ্টি আর তটিনীকে প্রায় ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। দরাম করে সবার মুখের ওপর দরজা আটকে দিয়ে খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের জেদ রাগ একটু সামলে নিয়েও স্যামকে কল ব্যাক করলো। স্যাম প্রথম রিংয়ে রিসিভ করলো। হ্যালো খেয়া। স্যামের মুখে নিজের নাম শুনে খেয়া একটু থমকালো। কেমন অদ্ভুত এক অনুভূতি। নিজেকে সামলে বলে, সরি, তখন রিসিভ করতে পারিনি, ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা, তটিনী কল না করলেও আমি আপনাকে 10:30টার দিকে এমনিতেই ফোন দিতাম। তা কোমরের এখন কি অবস্থা বলুন? তটিনী আসলে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে। ওষুধ খাওয়ার পর ব্যথাটা এখন অনেকটাই কম। স্যাম একটু দম নিয়ে শান্ত গলায় বলল, কে মিথ্যে বলছে আর কে সত্যি সেটা আমি জানতে চাইব না। ওটা আপনাদের দুই বোনেরই ব্যাপার। তবে আপনি আগামীকাল সকালে একটা এক্সরে করাবেন। খেয়া তড়িঘড়ি করে আপত্তি জানালো। আরে কোনো দরকার নেই তো, সত্যিই ব্যথা কমে গেছে। স্যাম এবার কিছুটা কঠোর, চাপা ধমকের সুরে বলল, সামান্য একটা ব্যথার কথা স্বীকার করতে আপনার এত লজ্জা পাওয়ার কি আছে? সকালেও দেখছি আপনি মিথ্যা বলছেন, কারণটা কি? নিতান্তই সংকোচ নাকি আপনার ধারণা আমি আপনাকে নিয়ে ঠাট্টা করব? স্যামের এই ধমকটা খেয়ার ভীষণ গায়ে লাগলো। কপাল কুঁচকে গেল ওর। রাগে হাত মুঠো করে ফেলে। স্যাম অবশ্য পরক্ষণে নিজের গলা নরম করে নিল। সরি ফর দিস টোন। একটু ক্লান্ত তো, তাই রুডলি কথা বলে ফেলেছি। আসলে ব্যথা কমুক বা বাড়ুক, ভেতরে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না সেটা একবার দেখে নেওয়া ভালো। আপনি দয়া করে এক্সরেটা করিয়ে নিন। আপনার বাবাকে কল করে আমাদের হসপিটালের ঠিকানাটা আমি জানিয়ে দেব। আগামীকাল সকালে চলে যাবেন প্লিজ। এসব ব্যাপারে হেলাফেলা করা ঠিক নয়। আমার কথা যেন নড়চড় না হয়। আমি আপনার ভালোর জন্যই বলছি, বোঝা গেছে? খেয়া কোনো উত্তর দিল না, চুপ করে রইল। স্যাম পুনরায় জিজ্ঞাসা করল, বোঝা গেছে? জি। খাওয়া দাওয়া করেছেন? জি। আপনি? না, এইমাত্র বাসায় ফিরলাম, হাত মুখ ধুয়ে খাবো। ওষুধ খেয়েছেন? জি। একটা কথা বলি? জি বলুন। আমরা দুজন সম্পূর্ণ অপরিচিত। আপনি হুট করে আমার সাথে সহজ হতে পারবেন না। আপনার এই সংকোচবোধটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। একদিনের ব্যবধানে একজন অপরিচিত মানুষ স্রেফ স্বামী পরিচয় পেয়ে তাকে সব কিছু বলা যায়, এটা সম্ভবও নয়। স্যাম একটু থামলো, তারপর আবার বলতে শুরু করলো, আমাদের দুজনেরই কিছুটা সময় লাগবে। তাই আমি আপনার অনুভূতিকে পুরোপুরি সম্মান করি, কিন্তু এটাও তো সত্যি যে আমাদের বিয়েটা হয়ে গেছে। এখন এই বিয়েতে আমাদের সম্পূর্ণ সম্মতি ছিল। স্যাম হঠাৎ এসব কথা কেন তুলছে? খেয়ার ঠিক মেলাতে পারল না। ও কিছুটা দ্বিধা ও সংশয় নিয়ে শুধু বলল, জি। তাই এরপর থেকে যে কোনো সমস্যা বা কথা সরাসরি আমাকে বলবেন। আমি মোটেও জাজমেন্টাল নই। আপনার ফিলিংস বা থটস নিয়ে আমি কখনো মজা ওড়াবো না, বরং আপনার দিকটা বোঝার চেষ্টা করব। শুধু অনুরোধ, আমাদের মাঝে অন্য কাউকে ভায়া বানাবেন না। স্বামী স্ত্রীর মাঝে এই শালি বা ননদকে নিয়ে কথা আদান প্রদান করাটা আমার ঠিক পছন্দ নয়। খেয়া কি উত্তর দেবে বুঝতে না পেরে চুপ থাকাটাই শ্রেয় মনে করল। স্যাম তখন অত্যন্ত কোমল গলায় বলল, আপনার মনে হতে পারে আমি আপনাকে জোর করছি, তবে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। এক্সরে করানোটা আপনার জন্য দরকার। চোটটা এখন সামান্য হলেও পরে এটা থেকে বড় কোনো জটিলতা তৈরি হতে পারে। খেয়া বুঝলো এক্সরে না করানো অবধি স্যাম থামবে না, খেয়াকেও শান্তি দেবে না। একটার পর একটা যুক্তি দেখাতেই থাকবে। তাই একটু নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, বাবাকে ফোন করার দরকার নেই। আমাকে ঠিক মতো ঠিকানাটা পাঠিয়ে দিলেই হবে। আমি সকালে চলে যাব। একা আসবেন? বাবার সকালে অফিস আছে, ওনার এখন এই কারণে ছুটি নেওয়ার দরকার নেই। আমি একাই পারবো, বা তটিনীকে নিয়ে আসবো। আচ্ছা, আমি তাহলে আমার গাড়ি পাঠিয়ে দেব।
এক আসার দরকার নেই। পারবো তো। দিনকাল ভালো না, আপনি না মানলেও আমি আপনার অভিভাবক, আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। তাই আমি কেয়ারলেসের মতো আপনাকে এত দূর থেকে আসার অনুমতি দিতে পারি না। জোর করছেন? আপনার সুরক্ষার কথা চিন্তা করে আপনাকে একা আসতে না দেওয়াটা যদি জোর হয় তবে করছি। ঠিক আছে, তাহলে আগামীকাল হসপিটালে আপনার সাথে দেখা হচ্ছে? জি। কোনো সমস্যা হবে না তো আসতে? কাজ আছে কোনো? না, আগামীকাল আমি ফ্রি আছি। ওকে। জি। বলার মতো কোনো কথা খুঁজে পেল না দুজনে। স্যাম গলা খাকারি দিয়ে বলল, তাহলে রাখছি। জি। আপনার কি আমাকে কিছু বলার নেই? অস্বস্তি নিয়ে উত্তর দিল, না। ওকে, কাল তো দেখাই হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কলটা কাটার সাথে সাথে খেয়ার ভেতরে চেপে রাখার রাগটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ও গট গট করে ড্রয়িং রুমে গিয়ে তটিনীর উপর আরও কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করল। রাগ সামলাতে না পেরে তটিনীকে পিঠে 2 ঘা বসিয়েও দিল। তারপর নিজের রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে চোখ বুঝল। কোথায় ভেবেছিল পরীক্ষা শেষ হলে 2 দিন আরাম করবে, তা আর হলো কোথায়। বিয়ে এক্স-রে করেই ছুটিটা কাটবে ওর। ধুর, রাতে ওদের নিজের রুমেও জায়গা দিল না। অকতা বাধ্য হয়ে ওসমান হাওলাদার তাহসিনের সাথে ঘুমিয়েছে। কবিতা সরকার নিজের শাশুড়ির সাথে শুয়ে তটিনী, মাইদা, নাহিদা, বৃষ্টিকে একটা রুম ছেড়ে দিয়েছে। এইসবের সাথে ওরা অভ্যস্ত। তটিনী আর খেয়ার রুম একটাই হয়। তটিনী খুব কম রাতই বনের রোশানলের শিকার হয়ে দাদির রুমে কাটায়নি। স্যাম খেয়াকে গতকাল রাতেই মেসেজ দিয়ে রেখেছিল সকাল 10টায় গাড়ি পৌঁছে যাবে। হলেও ঠিক তাই, স্যাম সত্যি সত্যি সকাল 10টা নাগাদ গাড়ি পাঠিয়ে দিয়েছে। খেয়া 10টার কথা বললেও কাজ করে 12টায়। স্যাম দেখেছে টাইম টেবিলের বেশ ভালোভাবেই মানে। গাড়ি চালিয়ে কোনো ড্রাইভার আসেনি, এসেছে স্যামের ছোট ভাই সাদমান আর ছোট বোন সুহানা। সাদমানের নতুন ভাবির সাথে দেখা হয়নি, তাই ও এই সুযোগটা মিস করতে চাইল না। যেহেতু সুহানা খেয়াদের বাসা চেনে, তাই সাদমান সুহানাকে নিয়ে চলে এলো। স্যাম একটু আগে খেয়াকে কল করেছিল। খেয়ার সালামের জবাব দিয়ে আস্তে ধীরে নিচে নামুন। গাড়ি চলে এসেছে, এইটুকু বলেই কেটে দিয়েছে। খেয়াও তটিনীকে সাথে নিয়ে নিচে নেমে আসে। প্রথম সাক্ষাৎ হওয়ায় উপহারস্বরূপ দেবরের কাছ থেকে একটা ফুলের বুকেট পেল। নতুন বইয়ের স্বভাবসুলভ সৌজন্য আর ভদ্রতা বজায় রাখতে খেয়াও সাদরে গ্রহণ করে মিষ্টি হাসল। তারপর টুকটাক কথা বলে লজ্জা পাওয়ার ভান করে চুপ করে রইল। খেয়া যে চরম লেভেলের বাচাল তা প্রথম সাক্ষাতে ননদ দেবরকে বোঝাতে চাইল না। কিন্তু খেয়া কম কথা বললেও তটিনী এত ভাব ধরার পাত্রী নয়। সাদমান ওর ক্লাসমেট হবে, সুহানাও সমবয়সী হওয়ার ওদের আড্ডাটা জমেছে, একদমই সময় লাগেনি। না, ভুল বলা হলো, ভাবটা আসলে জমেছে সুহানার তটিনীর মধ্যে। সাদমান তটিনীর সাথে কেবল হ্যাঁ হুঁ করে চুপ মেরে যাচ্ছে। ছেলেটার কোনো মেয়ে বন্ধু না থাকায় মা বোন ভাবি ব্যতীত অন্য মেয়েদের সাথে কী নিয়ে কথা বলবে তা জানা নেই। ব্যাকসিটে বসে তটিনীর এমন খিলখিল করে হাসার স্বভাবের সামনেও উল্টো লজ্জা কুকড়ে যাচ্ছে। তটিনী ওকে না হলেও মেডিকেল নিয়ে 2-3টে প্রশ্ন করে ফেলেছে। সাদমান জি হুম ছাড়া কোনো উত্তরই দিতে পারেনি। ওর ভেতর থেকে কথা বের হচ্ছে না, কিন্তু আশ্চর্যজনকভাবে সাদমান তটিনীর সাথে হু হা করলেও খেয়ার সাথে ঠিকই ফ্রিলি কথা বলছে। ওর মনে হচ্ছে খেয়া তো ভাবি, কিন্তু তটিনী তো বাইরের কেউ। তটিনীর সাথে কথা বলার কি আছে? পেছনের সিটে বসে তটিনী আর সুহানা মন খুলে গল্প করছে। খেয়ারও খুব ইচ্ছে করছে আড্ডায় যোগ দিতে, কিন্তু ভদ্রতার মুখোশ পরে থাকার কারণে পারছে না গল্প করতে। দুঃখে কষ্টে বেচারি নখ কামড়াতে থাকে বাকিটা রাস্তায়। 8 ঘন্টা পর গাড়ি এসে থামে হসপিটালের সামনে। সাদমান ওদের নিয়ে 3তলা সাইমের কেবিনের দিকে এগিয়ে যায়। সাইম তখন ভেতরে রোগী দেখছিল। সাদমান ফোন করে জানাতে সাইম কেবিনের ভেতর থেকে রোগী বের হলে নিজেও পেছন পেছন বের হয়। শুরুতে খেয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হে খেয়া, কী অবস্থা? খেয়া সাইমের বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে হ্যান্ডশেক করে। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলে খেয়ার হাতের টান অনুভব করে সাইম খেয়ার হাত ছেড়ে দিল। সাইম এবার তটিনীর দিকে তাকিয়ে বলে, কী অবস্থা? তটিনীও হেসে জবাব দেয়, জি ভাইয়া ভালো। সাইম মাথা দোলায়। খেয়ার দিকে তাকিয়ে বলে, পথে কোনো সমস্যা হয়েছে? খেয়া না উত্তর দিল। সাইম এক্সকিউজ মি বলে সুহানা সাদমানকে সাইডে নিয়ে কী যেন বলেছে। খেয়া 3 ভাই বোনের পুরো কথোপকথনে সময়টা অ্যাপ্রন পরা সাইমের দিকে তাকিয়েছিল। না, দাদি ভুল কিছু বলেনি, লম্বা চওড়া স্মার্ট আছে ওর স্বামী।
ভাবতে ভাবতে খেয়াল মনে পড়ল সায়েমের শার্টের উপরের বোতাম খোলা দৃশ্যটা। খেয়া হাঁসফাঁস করে উঠল, মাথা নিচু করে নিজের ডান হাতের দিকে তাকালো। বিয়ের পর থেকে ডাক্তার শুধু হ্যান্ডশেকই করে যাচ্ছে। কবল বলার পর হ্যান্ডশেক, বিদায় নেওয়ার পর হ্যান্ডশেক, আবার একটু আগেও হ্যান্ডশেক করেছে। বিয়ের পর ফোনে কথা হয়েছে মাত্র 2 বার, কিন্তু হ্যান্ডশেক করা হয়ে গেল 3 বার। উনি কি খেয়ার সাথে হ্যান্ডশেক করতে একটু বেশি পছন্দ করেন নাকি সবটাই হাত ধরার ধান্দা?